স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশে একটা কথার খুব প্রচলন আছে, সাংবাদিক মারলে বিচার হয় না। খুব কি কথার কথা, মনে তো হয় না। ইতিহাস তো তাই বলে। যার জলজন্ত উদাহরণ হয়ে যাচ্ছে কি সাগররণী। এত এত ঘটনা বের করে ফেলছে আইনশৃঙ্খলা বাহিনী, আর এত বড় একটা ঘটনার কুল কিনারা করতে পারে না তারা। অনেকটা অলীক গল্পের মতো হয়ে যাচ্ছে না? মন্ত্রী, সরকার, তদন্ত সংস্থা কোনো কিছু বদলেও রহস্য বের করা যাচ্ছে না। বিশ্বাস হয় এখন অবশ্য নতুন করে রহস্যভেদের আশা করছে পরিবার। সেই আশার কথাই তুলে এনেছেন রাজীব ঘোষ। রাজধানীর রাজাবাজারের এই বাড়ি থেকেই সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল 2012 সালের 11 ফেব্রুয়ারি সকালে। এরপর জল গড়িয়েছে অনেক দূর। 48 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। পরে প্রণিধানযোগ্য অগ্রগতির কথা জানিয়েছিলেন তৎকালীন পুলিশ প্রধান। তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদের আমরা একেবারে সম্পূর্ণভাবে ভালো খবর দিতে পারব। কিন্তু তার সবই ফিকে হয়। পুলিশের ব্যর্থতায় মামলার তদন্ত পায় মহানগর গোয়েন্দা পুলিশ। তারাও নিজেদের ব্যর্থতা স্বীকার করলে আদালতের নির্দেশে মামলা যায় র্যাবের হাতে। তদন্ত শুরুর পর র্যাবের প্রথম চমক ছিল ডিএনএ পরীক্ষার ঘোষণা। সে লক্ষ্যে খবর থেকেও উত্তোলন করা হয় এই দম্পতির মরদেহ। নমুনা পাঠানো হয় যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে। সবসময়ই আলোচনা সমালোচনার কেন্দ্রে থেকেছে এই মামলা। খুনিদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন রুনি সাগরের সহকর্মীরা। সবারই জিজ্ঞাসা, কতদূর এগুলো তদন্ত। ডাক্তার নিতাই চন্দ্রের হত্যাকারী পেশাদার 5 খুনি, বাড়ির 2 দারোয়ান সহ মোট 8 জনকে গ্রেপ্তার করা হলেও শেষ পর্যন্ত জানা যায়নি খুনের রহস্য। তারা অন্য কোনো প্রভাব দ্বারা প্রভাবিত কিনা এই প্রশ্নগুলো কিন্তু নানাভাবে যেরকম সাধারণ মানুষের মধ্যে আলোচনা হবে এবং হচ্ছে, বিচার কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের সদিচ্ছা এবং সক্ষমতার বিষয়টিও কিন্তু নানাভাবে সেটি আলোচনা সমালোচনার সৃষ্টি করবে। গত বছরের 30 সেপ্টেম্বর এই হত্যা মামলার তদন্ত র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। মামলাটি এখন পিবিআই এর হাতে। এই মামলার তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যেই কয়েকজন সাংবাদিক নেতা, সাগর রুনির সহকর্মী এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। যে সীমাবদ্ধতার জায়গায় হলো এই 13 বছরে নিশ্চয়ই যারা খুনিদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে তারা আলামতগুলো নষ্ট করে, দক্ষতার সাথে নষ্ট করে ফেলেছে। চৌকস বাহিনী পর্যন্ত আত্মসমর্পণ করে যে আমরা এটা উদ্ঘাটন করতে পারলাম না। এখানেই কিন্তু সন্দেহের বীজটা কিন্তু এখানেই, যে কেন তারা পারছে না, কেন, কোথায় আটকে ছিল তারা। নিহত সাগর রুনি দম্পতির ছোট্ট মেঘ এখন এ লেভেলের গণ্ডি পেরিয়েছে। বাবা মায়ের স্মৃতি নিয়ে একটি চিত্র প্রদর্শনীরও দেখভাল করছে মেঘ। আশা করেন অন্তত এবার আন্তরিক হবেন সরকার। মা বাবা থাকলে হচ্ছে একটু আলাদাভাবে আদর পেতাম। যে সময় অ্যাচিভমেন্ট পাই কয়েক কিছু, তখন আর কি মিস করি। কেন থাকলে হয়তো বা ওদের সাথে শেয়ার করতে পারতাম, ওদের ফিলিংসে দেখতে পারতাম, এগুলো আর কি। বাবা মা হারানোর পর থেকে মামা নওশের রোমানের সাথে থাকেন মেঘ। রোমান বলেন, কারা এই হত্যার সাথে জড়িত ছিল তা জানা দরকার। অনেকবার আমাদের আশা ভেঙেছে, আমরা খুব সহজে আসলে আশাবাদী হওয়ার মতো অবস্থা যেতে পারি না। আমরা অপেক্ষা করব তো এই যারা তদন্ত করছেন তারা কি রিপোর্ট দেন। 6 মাসে তারা কতটুকু অগ্রগতি করতে পারেন। আমরা এই সরকারের কাছে এটা চাইব, অন্তত বিচার তোষণের পরের বিষয়ে যেন কারা জড়িত সেটা যেন অন্তত আমরা জানতে পারি। সাংবাদিক নেতৃত্ব, অপরাধ বিশেষজ্ঞ এবং নিহত দম্পতির পরিবারের বিশ্বাস আর কালক্ষেপণ নয়, এবার অন্তত প্রকৃত রহস্য উন্মোচন হবে আলোচিত এই হত্যাকাণ্ডের। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। চাপানি আনানোর কথা বলে কাজে নিয়ে একটা শিশুকে ধরিয়ে দিলেন লেদের কাজ, আর সেই লেদে কাটলো তার হাত। আর মালিকও আপনি তার দায়িত্ব নিলেন না। এমনকি উচ্চ আদালত ক্ষতিপূরণ দিতে বললেও আপনি পাত্তাই দিলেন না। এটা কি মগের মুল্লুক? এবার তাই পুলিশ দিয়ে অবাধ্য আপনি, অর্থাৎ ওই লেদ মালিককে হাজির করতে বলেছে আদালত। আরিফ চৌধুরী পলাশের ছবিতে সেই গল্প শোনাচ্ছেন মিজান আহমেদ। এ বুকচাপা কান্না যেন অক্ষমতার বহিঃপ্রকাশ। এ হাহাকার এক হাত হারানো শিশু নাহিদের।
কান্নাজড়িত কণ্ঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইশিধা গ্রামের কিশোরটি জানায় তার দুর্ভাগ্যের কথা। 2020 সালের 28 সেপ্টেম্বর নিয়োগের মৌখিক চুক্তি ভঙ্গ করে ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লেদের কাজে যুক্ত হতে বাধ্য করা হয় 10 বছরের নাহিদকে। মালিকা এসে বলতেছে যে ওয়ার্কশপের ভিতরে কাজ কর। পরে বলছি যে না, আমি কাজ করব না, আমি আমার আব্বা মামার এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। পরে জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়া যখন মেশিনে কাজ করতে যাই, তখন আমার মেশিনে হাত টাইনা নিয়ে যায়। যে হাত দিয়ে একসময় নাহিদ পড়ালেখার জন্য কলম ধরত, সেই হাত আজ শুধুই স্মৃতি। সে কষ্টের কথা বলতে গিয়ে গড়িয়ে পড়ে চোখের জল। চোখ যেখানে কথা বলে অনিশ্চিত গন্তব্যের। আমি ডান হাত দিয়ে লিখতে পারি না, কলম ধরতে পারি না, আমার খুবই কষ্ট হয় ডান হাত দিয়ে। যখন আমার সামনে আমার বন্ধুরা 2 হাত দিয়ে খেলে, 2 হাত দিয়ে কত কিছু করে, তখন ওইগুলা দেখে আমার খুবই কষ্ট। নাহিদের এই দুর্ঘটনার পেছনের গল্পটাও করুন, যেখানে হারে না শুধুমাত্র বেঁচে থাকার সংগ্রামী জীবন। 2020-এ করোনার লকডাউনে সবকিছু যখন বন্ধ, তখন বাধ্য হয়ে কাজে পাঠানো হয় শিশু নাহিদকে। যেমনটি বলছিলেন পেশায় জুতোর কারিগর নাহিদের বাবা। আমি বাধ্য হয়ে আমার ছেলেটারে ওয়ার্কশপের অফিসে কাজে দিছে, আমাকে বলছে চা পানি আনাবে, আমি এই হিসাবে দিয়েছি, মাসে 2,500 টাকা বেতন দেবে। আমি যদি জানতাম আমার ছেলেরা দিয়ে লেদের কাজ করাবে, অটো মেশিন কাজ করাবে, ওয়ার্কশপের কাজ করাবে, আমি না খায় মরে গেলে আমি আমার সন্তানটা কাজে দিতাম না। ছেলের চিকিৎসা ও ন্যায় বিচারের আশায় মায়ের গহনা থেকে শুরু করে বন্ধক রাখা হয় ভিটেমাটি থেকে সবই। আমার বিটা বাড়িটা বিক্রি কইরা বন্দুক দিয়া আমি আমার ছেলের চিকিৎসা এবং এ পর্যন্ত মামলার যাই খরচপাতি লাগে আমি দিয়ে গেছি, চলাইছি। সারা রাত কাজ করি, আর দিন হইলে এই যে কোর্টে দৌড়াদৌড়ি করি, ছেলের পিছনে দৌড়াদৌড়ি করি। আমি বড় কষ্টে আছি। তবে দুর্ঘটনার পর ওয়ার্কশপের মালিক কোনো দায়িত্ব না নিলে হাইকোর্টে রিট করেন নাহিদের বাবা। শুনানি শেষে নাহিদকে 30 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ইয়াকুব, কিন্তু আপিলেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। তাও মানতে নারাজ ওয়ার্কশপ মালিক। বিষয়টি নজরে আসে আদালতে। অবাধ্য ইয়াকুবকে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয় আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ ভ্রুক্ষেপ করে না, আপিল বিভাগের আদেশ ভ্রুক্ষেপ না করে এভাবেও বলেছে যে কোর্টে গেছো, কোর্ট তোমার টাকা দিবে, আমি টাকা দেবো না। আদালতের আদেশ মানবে না, শাস্তির বাইরে থাকবে, তা তো হতে পারে না। আমরা এই সাবমিশনের পরে কোর্ট সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছে। কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দিয়েছে তার হাজিরটা নিশ্চিত করতে আপিল বিভাগে, যাতে সে 21 তারিখে হাজির থাকে। আইনজীবীদের মতে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের উপর জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বজায় রাখতে প্রয়োজনে কঠোর হতে হয় সুপ্রিম কোর্টকে। শুধু হাইকোর্ট নয়, আপিল বিভাগের সিদ্ধান্তের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করেনি মামলার আসামি। যদিও বলা হয় 18 কোটি মানুষের ন্যায় বিচার প্রাপ্তির শেষ ভরসার জায়গাটি এই সুপ্রিম কোর্ট। আর তাই আদালতের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই আলোচিত এই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে কঠোর একটি সাজা দেওয়ার প্রত্যাশা করেছে বিচার প্রার্থীরা, যাতে ভবিষ্যতে কেউ আর আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের দুঃসাহস না করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভালো নেই দেশের সিরামিক ব্যবসায়ীরা। কাঁচামালের দাম বৃদ্ধি, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকা এবং সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যে আরোপিত সম্পূরক শুল্কের কারণে বাধাগ্রস্ত হচ্ছে এ খাত। সময়মতো পণ্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় বিশ্ববাজারে নামি দামি কোম্পানিগুলোর অর্ডারও হারাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় তৈরি সিরামিক পণ্যে বৈচিত্র্য না থাকা এবং বিদেশি পণ্যের চাহিদা বাড়ায় রপ্তানি বাজারে পিছিয়ে পড়ছে এ খাত। দেশের চাহিদার 85% সিরামিক পণ্য উৎপাদন করে এ খাতের উদ্যোক্তারা। বর্তমানে 80টিরও বেশি প্রতিষ্ঠান সিরামিকের টেবিল ওয়্যার, টাইলস ও বাথরুম ফিটিং তৈরি করছে, যা রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকার প্রায় 28টিরও বেশি দেশে। হিসেব বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে সিরামিক পণ্য রপ্তানি হয়েছে $1,99,00,000, যা আগের বছরের একই সময়ের তুলনায় 16.5% বেশি। কিন্তু দেশীয় টাইলস উৎপাদনে 15% হারে সম্পূরক শুল্ক ও স্যানিটারি পণ্য উৎপাদনে 10% হারে সম্পূরক শুল্ক আরোপের কারণে পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে, যা প্রত্যাহারের দাবি এ খাতের উদ্যোক্তাদের। বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করেছি, আমরা জ্বালানি উপদেষ্টার দেখা করেছি, কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছি, কিন্তু আমরা কোনো রকমে কোনো আশ্বাস পাইনি এখন পর্যন্ত
যে ওনারা আমাদের জন্য কি করবে বা কি দিবে। এছাড়া পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 2015 থেকে 2023 সালে শিল্প খাতে প্রায় 345% বেড়েছে গ্যাসের দাম। কেবল 2023 সালে শিল্প খাতে প্রায় 150% গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে কেজি প্রতি সিরামিক পণ্যের গড় উৎপাদন ব্যয় বেড়েছে 18 থেকে 20%। এমন অবস্থায় আরেক দফা গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের। টোটাল আজকে ওয়ার্ল্ড মার্কেট প্রায় $5 বিলিয়ন উপরে একটি মার্কেট, সেখানে কিন্তু আমরা মাত্র $50 মিলিয়ন এক্সপোর্ট করছি, মানে এটা আমাদের হাইয়েস্ট ফিগার যেটা এক্সপোর্ট করেছি। তারপর এটা এখন বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু একটা মূল কারণ হলো যে আমাদেরকে সরকার থেকে এনার্জি সিকিউরিটি দেওয়া হচ্ছে না। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যে বৈচিত্র্য আনা জরুরি বলছেন এই অর্থনীতিবিদ। সেই সাথে প্রয়োজন নীতি সহায়তার। বৈচিত্র্যকরণের জায়গাতে এক ধরনের সংকট তো, এবং সেখানে যে এই উদ্ভাবনীমূলক যে ডিজাইন বা এই প্রোডাক্টের যে ইমপ্রুভমেন্ট, তো সেই জায়গাতে কিছুটা পিছিয়ে আছে এই শিল্প। এবং এর পাশাপাশি এই যে বিদেশি যে সমস্ত পণ্যগুলো রয়েছে, তো সেগুলার যে একটা প্রভাব, দুটো মিলে কিন্তু দেশের ভিতরে যে সিরামিক শিল্প সেটার জন্য একটা চাপ তৈরি করেছে। বিদেশি বিনিয়োগকারীদের সাথে যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা করলে আবারও ফিরে আসতে পারে এ খাতের স্বর্ণালী যুগ। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ময়মনসিংহের চরাঞ্চলের 5টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে 2006 সালে উদ্বোধন হয় চরাঞ্চল 20 শয্যার হাসপাতাল। তবে হাসপাতাল কমপ্লেক্স ও স্টাফদের আবাসন ভবন থাকলেও নেই প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। অযত্নে নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন অংশ। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না হাসপাতালটি। ব্রহ্মপুত্রের তীরঘেঁষা চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2006 সালে ময়মনসিংহের সদর উপজেলার পরাণগঞ্জে 20 শয্যার হাসপাতাল নির্মাণ হয় সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে। তবে 18 বছর পার হলেও নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। অভিযোগ রয়েছে সরকার পরিবর্তনের পর শুরু হয় নানা অনিয়ম। করছে বিএনপি, পরে আওয়ামী লীগ সরকার আছে, আওয়ামী লীগ সরকার 17 বছর ধরে আছে, এই অবস্থায় হয়ে রয়েছে। একটু চিকিৎসা চলে, বাচ্চা কাচ্চাদের ওষুধ ধরে নেওয়া হয়, এছাড়া কোনো চিকিৎসাই নাই। শুধুমাত্র একটু আউটডোর চালু আছে, কয়েকটা ট্যাবলেট দেয়, ডাক্তারই একদিন আইলে আরেকদিন আয় না, ডাক্তার রীতিমতো আসে না, এই কম ডাক্তার, সেবাও কম। হাসপাতালে 23 জনের চাহিদা থাকলেও 13টি পদ এখনো শূন্য। জনবল সংকট এখানে প্রধান সমস্যা, এই জন্য সেবাটা ঠিকমতো দেওয়া যাচ্ছে না। আউটডোর চালু, ইনডোরটা এখনো চালু হয় নাই। আমাদের ইউএচএনএ পেশায় বলছিলেন যে হয়তো খুব শীঘ্রই এটা চালু হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান জনবল সংকটে হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। কিভাবে এই জনবলটা নিয়োগ করা যায় সে বিষয়ে হচ্ছে যে কিছুদিন আগেও আমাদের সচিব স্যার এখানে এসেছিলেন পরিদর্শনে, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছি ওনাকে। উনিও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই সেই সংকট সমাধান করা হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, চরাঞ্চলের লাখো মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুত 20 শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞায় ঝিমিয়ে পড়েছে বান্দরবানের পর্যটন খাত। ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন সহিংসতার জেরে প্রায় 1 বছর ধরে পর্যটন শূন্য রোয়াংছড়ি, থানচি ও রুমা উপজেলা। লোকসানের মুখে হোটেল মোটেল মালিকরা, কাজ হারিয়ে মানবেতর দিন কাটছে অনেক মানুষের। তবে উল্টো চিত্র রাঙামাটিতে। পর্যটন মৌসুমে দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড়। মেঘ, পাহাড়, ঝর্ণা, ঝিরি আর লেক সমৃদ্ধ বৈচিত্র্যময় পার্বত্য চট্টগ্রাম। কোলাহলমুক্ত প্রশান্তি খুঁজে পর্যটকরা ছুটে আসছেন এখানে। শীত মৌসুম জুড়েই চাঙ্গা রাঙামাটির পর্যটন খাত। ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, আরণ্যক, সাজেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাদেরকে সবাইকে মুগ্ধ করছে। এখানে পরিবেশ সবকিছু মিলে আসলে লেক ও পাহাড় আমরা দেখে খুব অনেকটাই আবেগ অনুভূতি, কারণ আমরা প্রতিটি হোটেল মোটেল পর্যটকে পরিপূর্ণ। ফেব্রুয়ারি জুড়েই এই ধারা অব্যাহত থাকবে আশা সংশ্লিষ্টদের। পার্বত্য ঢুকার পর থেকে শুরু করে প্রশাসনের যে সেবাটা অত্যন্ত, এটা ভাষায় বোঝাতে পারবো না। তাছাড়া কি আরও আগামী এই ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত আমাদের এই এরকম টুরিস্ট আগমন করবে। বছরে প্রায় 5 লাখ পর্যটকের সমাগম হয় রাঙ্গামাটিতে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা স্পটে নিরাপত্তার জন্য আমরা এই 2-3টা টিম আছে, এক টিম এক জায়গায় যাচ্ছি এবং ঘুরি পর্যটকদের সাথেও সাক্ষাৎ হচ্ছে।
কিন্তু ভিন্ন চিত্র বান্দরবানের রোয়াংছড়ি, থানচি ও রুমা উপজেলায়। এপ্রিলের শুরুতে দুটি ব্যাংকে ডাকাতি এবং আগস্টে সরকারের পতনের পর সহিংসতার জেরে দফায় দফায় চলছে ভ্রমণ নিষেধাজ্ঞা। স্থবির হয়ে পড়েছে পর্যটন খাত। প্রায় 1 বছর ধরে পর্যটক না থাকায় লোকসানে হোটেল মোটেলের মালিকরা। কাজ হারিয়েছেন অনেক কর্মচারী। দৈনিক আয়কৃত ব্যবসা বা আমাদের থানচি এলাকার যে পর্যটক ব্যবসাগুলোর সাথে যারা আসলে মূলত জড়িত, তারা সবাই মূলত হতাশায় ভুগছে, অর্থনৈতিক দুর্বলতা। টুরিস্ট না আসার কারণে আর কি বলবো, মানে অসহায় হয়ে পড়ে গেছি আমরা। এতগুলো নৌকা আছে, মানে চলতে পারতেছি না, পরে আছে নৌকাগুলো দিন দিন সব নষ্ট হয়ে যাচ্ছে। পর্যটকবাহী নৌকাগুলো অলস হয়ে পড়ে আছে। মানবেতর দিন কাটছে ভ্রমণ গাইড, ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটন সংশ্লিষ্টদের। পর্যটন সেক্টর বন্ধ থাকায় আমরা প্রশাসনের নিবন্ধিত 208 জন পর্যটক গাইড আমরা মানবতার জীবনযাপন করতেছি। 3 উপজেলার অন্তত 50,000 মানুষ পর্যটন ব্যবসায় জড়িত। পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ওপেন স্পটগুলি আমরা খোলা হয়েছে এবং পর্যটক আসা করতেছে, আর যেগুলি বন্ধ আছে খুব শিগগিরই এগুলিকে খোলার জন্য ব্যবস্থা হবে। এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং এটা একটা সিচুয়েশনের ব্যাপার, পরিস্থিতির ব্যাপার। নিরাপত্তা জোরদার করে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো শিগগিরই খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার রপ্তানির পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছেন। পাল্টা শুল্ক আরোপ করে কানাডা। 1 মাসের জন্য মার্কিন শুল্ক আরোপ প্রক্রিয়া স্থগিত করা হলেও উদ্বিগ্ন কানাডা প্রবাসীরা। ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের। চলতি মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিবেশী মিত্র দেশ কানাডার প্রতি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর 25% এবং জ্বালানির ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। জবাবে আমেরিকার রপ্তানি পণ্যের ওপরও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 1 ফেব্রুয়ারি থেকে কানাডায় রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপের কথা থাকলেও 1 মাসের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এরপরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। 25% ট্যারিফের কারণে কয়েকশো বিলিয়ন ডলারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে উভয় পক্ষে। কানাডা থেকে আমেরিকাতে ব্যবসা বাণিজ্য প্রতিদিন $3.6 বিলিয়ন বিজনেস হয়। এটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করে, ট্রিলিয়ন, অলমোস্ট ক্লোজ টু $1 ট্রিলিয়ন ট্রানজাকশন হয়, সেখানে তাদের মার্জিন কখন 25% না, তাদের মার্জিনই 25% না। ঘোষণা অনুযায়ী ওয়াশিংটন অটোয়ার ওপর শুল্ক আরোপ করলে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত কানাডা প্রবাসীদের। কানাডিয়ান ডলার ডেপ্রিসিয়েট করবে এবং যেটা ইউএস ডলারের বিপরীতে প্রোডাক্টগুলি আমরা রপ্তানি নির্ভর যে এমপ্লয়মেন্ট ইস্যুগুলি জড়িত, সেখানে একটা ব্যাপক আনএমপ্লয়মেন্টের একটি ঘটনা ঘটবে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, অনেক মানুষ চাকরি হারাবে, আবার দৈনন্দিন যেসব পণ্য আছে সেই সব পণ্যের দাম বেড়ে যাবে। আলটিমেটলি যারা প্রবাসী আছেন তারা এই দেশ থেকে যে রেমিটেন্সটা পাঠান বাংলাদেশে বা তাদের নিজস্ব দেশে, সেই রেমিটেন্সের প্রবাহটা কমে যাবে। দ্রব্যমূল্য, বেকারত্ব, জীবনযাপনের খরচ বৃদ্ধি পাওয়ার শঙ্কাও রয়েছে। এর ফলে কানাডা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহ কমে যাবে। সম্প্রতি রাজনৈতিক টানাপোড়েনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিলে সেটি নিয়েও আপত্তিকর মন্তব্য করেন ট্রাম্প। মূলত সেই কারণেই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং বাণিজ্য যুদ্ধ শুরু হয়। মার্কিন বাণিজ্য নির্ভরশীলতা কমিয়ে ইউরোপের দেশগুলোর সাথে ব্যবসা সম্প্রসারণের পরামর্শ দেন ট্রুডো। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। আপনি কাজ করছেন, পাশেই নিপুণ কৌশলে একই কাজ করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার কেউ। কেমন হবে দৃশ্যটি? খুব দূরের কথা নয়, চলতি বছরেই দুনিয়ার অনেক কর্মক্ষেত্রে ঘটবে এমন সব ঘটনা। আর আগামীতে এই বুদ্ধিমত্তার সৃষ্টি এআই কতটা প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা, বিচার বিশ্লেষণ। এদিকে এআই নিয়ে আছে ঝুঁকিও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ধীরে ধীরে প্রতিদিনকার জীবনযাপনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এআই। এ খাতে $100 বিলিয়ন বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন।
but they need an infrastructure around it. আগামীতে কতটা দাপট দেখাবে মানুষের সৃষ্ট এই যন্ত্র তা নিয়েই শুরু হয়েছে হাজারো ভাবনা। ঝুঁকির কথাও ভাবা হচ্ছে এআই নিয়ে। চাকরির ধরন পরিবর্তন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য এআই নিয়ন্ত্রণের প্রয়োজন আছে বলে মত দিয়েছেন প্রযুক্তিবিদরা। ভবিষ্যৎ মাথায় রেখে এআই নিয়ে শঙ্কা জানিয়েছেন বিল গেটস। সবাইকে সতর্ক করে বিল গেটস বলেন, এটা একটু ভীতিকর। এআই এর কারণে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে মানুষের প্রয়োজন হবে কিনা সে বিষয়েও কথা বলেন বিল গেটস। বেশিরভাগ কাজের জন্য মানুষের প্রয়োজন হবে না, তবে এআই এর দ্রুত অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে নিয়ন্ত্রক কাঠামো এখন প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। এবছরই যুক্তরাষ্ট্রে 2/3 চাকরিতে উচ্চ বিদ্যালয়ের বাইরের শিক্ষার প্রয়োজন হবে। ওপেন এআই এর সহ প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান মনে করেন, এবছরই ডিজিটাল সহকর্মী হিসেবে এআই-কে দেখা যাবে। চলতি বছর এআই এজেন্টরা কর্মশক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। এআই এজেন্ট প্রতিদিনকার সাধারণ অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। এআই এজেন্ট মানুষের মতো ক্ষমতা বৃদ্ধি করে উৎপাদনশীলতা বাড়াবে। এআই যেহেতু রুটিন ও নানা ধরনের জটিল বিশ্লেষণ নির্ভর কাজ করতে পারে, তাই কাজের পরিবেশ ও কাঠামোকে পুনর্বিবেচনা করতে হতে পারে। তখন হয়তো সপ্তাহে বর্তমানে তুলনায় কম সময় কাজ করতে হতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।